এনডিএম এর যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র মমিনুল আমিন তিনি চেঞ্জ টিভিকে একটি ইন্টারভিউ দিয়েছেন এবং এই ইন্টারভিউতে তিনি বিএনপি সমালোচনা করেছেন এবং মূলত তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ভূমিকা এবং ব্যাংকিং খাতের সংকট নিয়ে দলীয় ও ব্যক্তিগত বিশ্লেষণ দিয়েছেন, যদিও তিনি তারেক জিয়াকে সকল কিছুর ঊর্ধ্বে রেখেছেন। বিএনপি তথা এই বিএনপির অর্জন তারেক রহমানের অর্জন, বেগম খালেদা জিয়ার অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অর্জন। কিন্তু 2026 সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে যেই কাজগুলো করছে, এই কাজগুলো জাতীয়তাবাদী শক্তি, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমর্থন করতেন, যারা বেগম খালেদা জিয়াকে সমর্থন করতেন, বেগম খালেদা জিয়াকে দেশনেত্রী, দেশমাতা, মাদার অব ডেমোক্রেসি হিসাবে মানেন, তারা আজকে এই সরকারের কর্মকাণ্ডে, এই সরকারের ভারতীয় নতজানু পররাষ্ট্রনীতি এবং আওয়ামী ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার বিভিন্ন প্রক্রিয়ার কারণে তারা বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সর্বশেষ আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত, একনায়কতন্ত্র এবং হাসিনার মতো কর্তৃত্ববাদী কোনো সরকার যেন প্রতিষ্ঠা না হয়, এজন্য আমরা যেই সংস্কারের জন্য আন্দোলন করেছি এবং করে যাচ্ছি, এটা অবজ্ঞা করার মধ্য দিয়েই বিএনপির প্রতি মানুষের ভালোবাসা, আস্থার জায়গাটা শূন্যের কোঠায় নেমে এসেছে। আজকে সরকারের 4 মাসের মধ্যেই মানুষের ভিতরে উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে যে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে, এই সরকার আদৌ ক্ষমতায় থাকতে পারবে কিনা, এই সরকারের বর্ষপূর্তি হবে কিনা, এই সরকার 5 বছর যেতে পারবে কিনা, এটা নিয়ে মানুষের ভিতরে সন্দেহ, সংশয় এবং ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আমি তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে 2006 সাল থেকে একবারে 25 সাল পর্যন্ত কাজ করার সুযোগ হয়েছে। মৃত্যুতে আমরা তার সাথে ছিলাম, আপনার সাথেও 6 বছর কাজ করেছি। আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি, আমরা আপনাদের শত্রু নই, আমরা জাতীয়তাবাদী শক্তির একটা অংশ, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তির অংশ। আজকে আপনি আমাদেরকে ক্ষমতার কারণে আজকে আপনি আমাদেরকে শত্রু ভাবাপন্ন মনে করবেন না। বিএনপি আমাদেরকে যদি শত্রু মনে করে তাহলে বিএনপির ভুল হবে, কারণ আওয়ামী লীগ কোনো কালে বিএনপির বন্ধু ছিল না। আজকে হয়তো ক্ষমতায় যাওয়ার জন্য ভারতের অনুকম্পা নিয়েছেন, আওয়ামী লীগের ভোটের সময় অনুকম্পা নিয়েছেন, তার মানে এই নয় যে আওয়ামী লীগ আপনাদের স্থায়ী বন্ধু। কোনো কারণে অনেক চক্রান্ত চলছে। এই সরকারকে ব্যর্থ করার জন্য আওয়ামী লীগ বসে নেই, আওয়ামী লীগ দেশে বিদেশে তারা তাদের বিভিন্নভাবে তারা তৎপরতা চালাচ্ছে। অন্যদিকে আমরা যারা 11 দলীয় জোট আছি, আমাদের দাবি হচ্ছে যে আপনি 5 বছর দেশ চালান, আপনি সুন্দরভাবে দেশ চালান, আপনি সংস্কার করেন, আপনি উচ্চকক্ষ গঠন করেন, আপনি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেন, সংসদে কথা বলার সুযোগ দেন, সীমান্ত হত্যা বন্ধের জন্য পদক্ষেপ নেন, সীমান্তে পুশিন বন্ধের জন্য শক্তিশালী পদক্ষেপ নেন, ভারতের সাথে দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক প্রয়োজনে আপনি আমাদের পানি বন্টন চুক্তি সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ভারতের সাথে জাতিসংঘের সহযোগিতা নেন। আমরা আপনাকে নতজানু হিসাবে দেখতে চাই না, আমরা বাংলাদেশে কোনো নতজানু প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে দেখতে চাই না। আপনি যেভাবে ক্ষমতায় এসেছেন, আমরা চাই যে আপনি এই রাষ্ট্রের সংস্কার আপনি করবেন, আপনি সালাউদ্দিন আহমেদের পরামর্শে বাংলাদেশকে কোনো ভুল পথে নেবেন না। আজকে 4 মাসে প্রমাণ হয়েছে যে সরকারের প্রধান একজন ব্যক্তি সালাউদ্দিন আহমেদ, তিনি এই সরকারকে ভুল পথে নিচ্ছেন, তিনি এই সরকারকে পদে পদে সরকারকে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছেন। আজকে এই সরকারের প্রধান যে সমস্যা তা হচ্ছে আইন শৃঙ্খলার চরম অবনতি। আজকে 4 মাসেও আইন শৃঙ্খলার উন্নতি হয়নি। আমাদের গ্রামে বাড়ি, গ্রাম গঞ্জে এখনো প্রতিদিন প্রতি রাতে সাধারণ গরিব, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের গরু ঘরে গিয়ে তারপরে মানুষ ঘুমাতে হচ্ছে।
দিনে 1082 জন মানুষ হত্যা হয়েছে, 200-র উপরে নারী সম্ভ্রম হারিয়েছে, 12 জন কিশোরীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আপনি জানেন যে গত কালকেও একজন জুলাই যোদ্ধাকে আমাদের সন্দেহ হয় যে ওই ট্রাক নাকি ঘাতক। আইন শৃঙ্খলার অবনতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের সাধারণ মানুষ একটি নিরাপদ এবং শান্তিময় সমাজ আশা করেছিল। মমিনুল আমিন যখন দেশের বিভিন্ন প্রান্তে চুরি, ডাকাতি, ছিনতাই এবং একজন জুলাই যোদ্ধার রহস্যজনক মৃত্যুর কথা উল্লেখ করেন, তখন তা জনগণের আসল উদ্বেগকে প্রতিফলিত করে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই প্রশাসনিক ব্যর্থতার দায় সালাহুদ্দিন আহমেদ এড়াতে পারেন না। ব্যাংকিং খাতের বিশৃঙ্খলা ও ভুল নিয়োগের সমালোচনা, আর্থিক খাতে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক বা ইসলামী ব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানে বিতর্কিত বা ঋণখেলাপি ব্যাকগ্রাউন্ডের ব্যক্তিদের বসানোর যে অভিযোগ তিনি এনেছেন, তা সুশাসনের সম্পূর্ণ পরিপন্থী। বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্যই ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও দুর্নীতিমুক্ত করা। মমিনুল আমিনের এই সমালোচনাটি বেশ জোরালো এবং যৌক্তিক। ভিন্ন মতের ওপর পরমত সহিংসতা। বিএনপি ক্ষমতার আসার পর 2026 সালে তাদের মিত্র বা জোটের শরিকদের, যেমন 11 দলীয় জোট, যদি শত্রু ভাবা শুরু করে, তবে তা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়। ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সংসদে ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলকে দেওয়া এবং বহুদলীয় গণতন্ত্রের পক্ষে তার দাবিগুলো ইতিবাচক। মমিনুল আমিন দেশের অর্থনীতি ধ্বংস এবং আইন শৃঙ্খলা সংকটের জন্য সালাহুদ্দিন আহমেদকে যেভাবে একক, বিস্ফোরা বা একমাত্র খলনায়ক বানিয়েছেন, তা রাজনৈতিকভাবে কিছুটা একপেশে। একটি দেশের ব্যাংকিং খাত বা পুলিশ প্রশাসন ভেঙে পড়াটা দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের ফল, যা মাত্র 4 মাসে কোনো একজন মানুষের পক্ষে একা করা সম্ভব নয়। তারেক রহমানের দায়কে আড়াল করার চেষ্টা এই বক্তব্যের সবচেয়ে বড় দুর্বলতা। সালাহুদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন দলের শীর্ষ নেতৃত্বের তারেক রহমান পছন্দে এবং তিনি তার অধীনেই কাজ করছেন। কিন্তু মমিনুল আমিন সালাহুদ্দিন আহমেদকে তীব্র আক্রমণ করলেও তারেক রহমানের প্রতি বেশ নরম সুর বজায় রেখেছেন এবং দাবি করেছেন যে তারেক রহমানকে ভুল বোঝানো হচ্ছে। বাস্তব রাজনীতিতে সরকার প্রধানের সম্মতি বা গ্রিন সিগন্যাল ছাড়া কোনো মন্ত্রী এত বড় বড় সিদ্ধান্ত বা নিয়োগ দিতে পারেন না। তাই সব দায় কেবল মন্ত্রীর ওপর চাপিয়ে প্রধান নেতাকে দায়মুক্তি দেওয়াটা রাজনৈতিক কৌশল মাত্র, প্রশাসনিক বাস্তবতা নয়। রাজনৈতিক উদ্দেশ্যে ভয়ের পরিবেশ তৈরি করা, বক্তব্যে সরকার 1 বছর টিকবে কিনা বা 5 বছর যেতে পারবে কিনা, এই ধরনের মন্তব্য করে তিনি রাজনৈতিকভাবে বর্তমান সরকারকে কিছুটা অস্থিতিশীল দেখানোর চেষ্টা করেছেন, যা বিরোধী দলগুলোর একটি চিরন্তন কৌশল। চূড়ান্ত মূল্যায়ন, ভার্ডিক্ট। মমিনুল আমিনের এই ইন্টারভিউটি শতভাগ নিরপেক্ষ নয়, এটি একটি নিখুঁত রাজনৈতিক কৌশল। তিনি দেশের আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক সংকটের মতো বাস্তব সমস্যাগুলোকে, যা ঠিক, তুলে ধরেছেন সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার জন্য। কিন্তু ক্ষমতার আসল সমীকরণটি জেনেও তিনি কৌশলগত কারণে সমস্ত দোষ স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর চাপিয়েছেন এবং মূল ক্ষমতার উৎস তারেক রহমানকে সমালোচনা থেকে দূরে রেখেছেন, যা রাজনৈতিকভাবে সুবিধাবাদী বা ভুল। গণতন্ত্রের পথে শাসন ব্যবস্থাকে ঠিক রাখতে হলে শুধু মন্ত্রীর নয়, যিনি মন্ত্রীকে চালাচ্ছেন তার জবাবদিহিতাও সমানভাবে নিশ্চিত করা জরুরি। 71 টিভির একটি খবরে দেখা যাচ্ছে, খবরের শিরোনামটি হচ্ছে দিল্লি থেকে বিস্ফোরণ, ইসরায়েলের শত্রু বাংলাদেশ। পশ্চিমবঙ্গ সীমান্তে বেড়া নির্মাণ এবং ওপার থেকে মানুষকে ঠেলে দেওয়ার ঘটনার মধ্যে ভারতীয় গণমাধ্যম জানালো ঢাকার দিকে রক্তচক্ষু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তাহলে ফিলিস্তিনিদের প্রতি যুগের পর যুগ ধরে বাংলাদেশের ভালোবাসা সমর্থনই কি মানতে পারছে না তেল আবিব? ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের অকৃত্রিম ভালোবাসা দেখে একসময় বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন দেশের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আর বর্বর ইসরায়েলের সাথে কখনোই কোনো কূটনৈতিক এবং রাজনৈতিক কোনো সম্পর্কই স্থাপন করেনি ঢাকা। সেই ইসরায়েলি এখন প্রতিবেশী দেশে বসে নাড়ছে ভয়ঙ্কর কলকাঠি।
দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও ইসরায়েলের অনুপ্রবেশ ভাবিয়ে তুলছে এই অঞ্চলকে। বেনিয়ামিন নেতানিয়াহুর লোলুপ দৃষ্টি এড়ায়নি পাকিস্তানকেও। বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এই প্রতিবেদনেই বাংলাদেশ এবং পাকিস্তানের উপর ইসরায়েল তুলেছে ভয়ঙ্কর এক অভিযোগ। অথচ এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণই হাজির করতে পারেনি ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। ইসরায়েলের দাবি, বাংলাদেশ এবং পাকিস্তানে ধীরে ধীরে বিস্তার লাভ করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী সংশ্লিষ্ট কার্যক্রম। আর এই কারণেই দুই দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েলি গোয়েন্দা এবং কূটনৈতিক মহল। 7 অক্টোবরের হামলার পর বিশ্বজুড়ে এই গোষ্ঠীর যোগাযোগ নেটওয়ার্ক খুঁজে বের করতে উঠে পড়ে লেগেছে নেতানিয়াহুর প্রশাসন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ এবং পাকিস্তানের সংগঠনটির সম্ভাব্য তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। 71 টিভির এই খবরটি তারা করেছে মূলত এনডিটিভির একটি খবরের উপর ভিত্তি করে, এবং 71 টিভির প্রতিবেদনে যে দাবিটি উদ্ধৃত করা হয়েছে সেটি ইসরায়েলে ভারতে নিযুক্ত রিউভেন আজারের বক্তব্যের উপর ভিত্তি করে, এবং তিনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন যে ইসরায়েল বিশ্বাস করে যে বা পর্যবেক্ষণ করছে যে হামাস সংশ্লিষ্ট কার্যকলাপ পাকিস্তান এবং বাংলাদেশে রয়েছে। তিনি বলেন 2023 সালের 7 অক্টোবর হামাস হামলার পর থেকে ইসরায়েল এসব কার্যকলাপ নজরদারিতে রেখেছে এবং এই বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও উদ্বেগ ভাগ করেছে। কোনো প্রমাণ বা যুক্তি দেখাতে পারেনি এই কূটনীতিক। এমনকি হঠাৎ করে ফিলিস্তিনের বন্ধু দেশ বাংলাদেশকে ঘিরে কেন প্রতিবেশী দেশে আলোচনা তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। এমনিতেই বর্তমানে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, এর মধ্যে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ, গাজা পরিস্থিতি সহ সবকিছু মিলিয়ে অশান্তির দাবানল ছড়িয়ে পড়েছে। উস্কে দেয়া হলো। He mentioned that after October 7th, 2023, several groups in Bangladesh and Pakistan have shown close connections with Palestinian militant organizations. This is not a baseless claim. Groups like Hezbollah, Hamas, and other Iran-backed factions have historically maintained ties with various Islamist outfits in South Asia, including in Bangladesh and Pakistan. And in Bangladesh, some radical factions have expressed open support for Palestine and even Hamas. However, the scale and nature of these connections need careful scrutiny. পাকিস্তান আর বাংলাদেশে কিছু ইসলামী গ্রুপের সাথে ফিলিস্তিনি সংগঠনগুলোর আদর্শগত যোগাযোগ অনেক পুরনো। অক্টোবর 7-এর পর এই সাপোর্ট আরও সোচ্চার হয়েছে। বিশেষ করে বাংলাদেশের কিছু র্যাডিক্যাল গ্রুপ ফিলিস্তিনের পক্ষে খোলাখুলি মিছিল করেছে আর হামাসের প্রশংসা করেছে। কিন্তু এটাকে খুব বড় অপারেশনাল নেটওয়ার্ক ভাবারও দরকার নেই। বেশিরভাগটাই আদর্শিক সমর্থন আর কিছু ছোটখাটো যোগাযোগ। তবে সতর্ক থাকার মতো পরিস্থিতি অবশ্যই আছে। সতর্ক থাকার মতো পরিস্থিতি যদি থাকে তাহলে মানে ক্যান ইউ মেনশন এনি পার্টিকুলার নেম অর এ নেম অফ এ গ্রুপ অর এ নেম অফ সাম কাইন্ড অফ আইডিওলজি দ্যাট অ্যাকচুয়ালি ইজ দেয়ার এনি গ্রুপস অর আইডিওলজি বেসড পার্টিজ ইন বাংলাদেশ? বাংলাদেশে হামাসের সাথে সরাসরি অপারেশনাল লিংক আছে এমন কোনো বড় গ্রুপের পাবলিক প্রমাণ খুব শক্ত নয়। রাষ্ট্রদূত যা বলেছেন সেটা মূলত আদর্শগত সমর্থন আর কিছু যোগাযোগের কথা। তবে যে গ্রুপগুলোর নাম এই প্রসঙ্গে আসে, হেফাজতে ইসলাম, অক্টোবর 7-এর পর তারা ফিলিস্তিনের পক্ষে খুব সোচ্চার ছিল, মিছিল করেছে। জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে র্যালি করে। পুরনো জঙ্গি সংগঠন হুজিবি, হারকতুল জিহাদ অল ইসলামী বাংলাদেশ, যাদের অতীতে আল কায়েদা ও পাকিস্তানি গ্রুপের সাথে লিঙ্ক ছিল, কিন্তু এদের মধ্যে হামাসের সাথে সরাসরি অস্ত্র, টাকা বা ট্রেনিংয়ের মতো ফিজিক্যাল কানেকশন প্রকাশ্যে প্রমাণিত নয়। বেশিরভাগটাই আদর্শগত সমর্থন। My point is, whatever the Palestinian people have been suffering for decades is widely described by many, even in Western countries, as injustice, crimes against humanities, or to some point it cross the limit, and then it can be called ethnic cleansing. And if a Muslim political party or any Muslim groups in a country like Bangladesh expresses solidarity with the Palestinian people or supports their rights, how can Israel automatically portray
that as suspicious or imply that they are supporting militant groups. Supporting the Palestinian people is not the same as supporting armed organization. And again, just for the sake of the Palestinian children and women, whatever Israel did and still they are trying to do against Palestinian children and women and common peoples cannot be justified in any way, in any sense and in any rules. তিনি সাধারণ মানুষ, বিশেষ করে শিশু আর নারীরা যে ভয়ঙ্কর কষ্ট পাচ্ছে সেটা অনেকেই অন্যায় বলে মনে করেন। এটা নিয়ে আন্তর্জাতিকভাবে বিতর্ক আছে, কিন্তু প্রশ্নটা একটু আলাদা। সমস্যা হলো হামাসের মতো সংগঠনগুলো সাধারণ মানুষের সাথে জড়িয়ে থাকে। তারা স্কুল, হাসপাতাল আর বেসামরিক এলাকায় অস্ত্র রাখে, রকেট ছোড়ে। ফলে ইসরায়েল যখন হামাসকে মারতে যায়, সাধারণ মানুষও মারা যায়। এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি। ফলে যুদ্ধ আরও বাড়ে আর মানুষের কষ্ট বাড়ে। এটা কোনো পক্ষের জন্যই ভালো না। সার কথা, সাধারণ মানুষের প্রতি সহানুভূতি দেখানো এক জিনিস, আর সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন করা বা গোপনে অস্ত্র সাহায্য করা সম্পূর্ণ আলাদা জিনিস। একটা মানবিক আরেকটা যুদ্ধকে আরো জটিল করে তোলে। তুমি যে বলেছো যে হামাস হসপিটালে এবং স্কুলে আর্মস রাখে, দ্যাটস নট সামথিং এ theoretically proved statement. It's a narrative created by Israel. It's all Israelis' narratives, and they are the first country in the world who spread propaganda through their state broadcasting agencies or news media. তুমি আংশিক ঠিক। ইসরায়েল প্রথমে বলেছিল আল শিফা হাসপাতালের নিচে হামাসের বড় কমান্ড সেন্টার আছে, সেটা পুরোপুরি প্রমাণ করতে পারেনি। কিন্তু এটা শুধু ইসরায়েলের ন্যারেটিভ না। নিউ ইয়র্ক টাইমস নিজস্ব তদন্ত করে দেখেছে যে হাসপাতালের নিচে একটা বড় টানেল আছে, 213 মিটার লম্বা, যার সাথে বাংকার, থাকার জায়গা আর কমিউনিকেশন রুম আছে। হামাস হাসপাতালের ভিতরে অস্ত্র রেখেছিল আর সেটাকে কভার হিসেবে ব্যবহার করেছে। এটা ইসরায়েলের প্রোপাগান্ডা না, এটা ফ্যাক্ট। কিন্তু এর মানে এই না যে ইসরায়েল সবকিছু ঠিক করছে। দুই পক্ষই অনেক ক্ষেত্রে অতিরঞ্জিত করে। তবে হাসপাতাল, স্কুলে অস্ত্র রাখা বা টানেল বানানো, সেটা হামাসের পক্ষ থেকেও বেশ কয়েকবার প্রমাণিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, হামাস যদি হাসপাতালের নিচে টানেল বানায়, তারা তো দখলদার। এখন একটা দেশ মানে স্বাধীন প্যালেস্টিনিয়ান রাষ্ট্রটা ইসরায়েল তৈরি করতে দেয়নি। তৈরি করতে না দিয়ে তারা দিনের পর দিন শিশু এবং নারী এবং সাধারণ মানুষকে হত্যা করতেছে। পুরো বিষয়টা কি আসলে হামাসকে দমন করা নাকি প্যালেস্টিনিয়ানদেরকেই অ্যানহিলেটেড করা? What Israel's intention actually? You have to go to the root. হামাসের 1983 সালের চার্টারে স্পষ্ট লেখা আছে, ইসরায়েল নামের কোনো দেশ থাকবে না, ইসলামের মাধ্যমে সেটা মুছে দিতে হবে। 2017 সালে নতুন ডকুমেন্ট বের করলেও তাদের নেতারা পরে বলেছেন যে ইসরায়েলকে তারা কখনো মানবে না। অক্টোবর 7 তারিখে হামাস যা করেছে, 22 জন নিরীহ মানুষকে খুন করেছে, শিশুসহ রেপ করেছে, পুড়িয়ে মেরেছে আর 350 জনকে জিম্মি করে নিয়ে গেছে। এটাকে শুধু প্রতিরোধ বলা যায় না। ইসরায়েলের সরকার বলছে তাদের লক্ষ্য হামাসকে শেষ করা, যাতে আর কখনো এরকম অ্যাটাক না হয়। কিন্তু যুদ্ধ যেভাবে চলছে তাতে গাজার সাধারণ মানুষের যে ক্ষতি হচ্ছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর, এবং অনেকেই এটাকে অতিরিক্ত বলে মনে করেন। সমস্যার মূলে দুটো জিনিস, হামাসের ধ্বংসাত্মক আদর্শ আর ইসরায়েলের নিরাপত্তার ভয়। দুই পক্ষেরই অনেক ভুল আছে, কিন্তু সত্যটা একদিকের নয়। হামাসের ধ্বংসাত্মক আচরণ কাদের বিরুদ্ধে? Who are those? What's their intention and what's their role towards Palestine or Palestinian people? তো 7ই অক্টোবর তারা যে ঘটনাটা ঘটেছে, অবশ্যই সেটা নিন্দনীয়, সাধারণ মানুষের উপরে করেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, তার আগের যদি আমরা 30 বছরে যাই, সেই 30 বছরে ইসরায়েল যে পরিমাণ নারী, শিশু এবং সাধারণ মানুষকে মেরেছে, 7ই অক্টোবরের ঘটনা তার 2%ও না বা 1%ও না। তোমার প্রশ্নের সোজা উত্তর দিচ্ছি। হামাসের ধ্বংসাত্মক আচরণ মূলত ইসরায়েলি সিভিলিয়ানদের বিরুদ্ধে। তাদের লক্ষ্য ইসরায়েল রাষ্ট্রটাকেই ধ্বংস করা। হামাসের উদ্দেশ্য যদি সেটা হয়, তাহলে হু স্টার্টেড দ্য গেম ফার্স্ট and what type of intention or what type of ideology Israel's actually following or Israel actually wants to establish in greater Israel or in Palestine? দেখো, তোমার প্রশ্নটা খুবই স্পষ্ট। কে আগে শুরু করেছে আর ইসরায়েলের আসল উদ্দেশ্য কি?
প্রথমে ডেটা, তুমি বলেছ 30 বছরে 1993 2023 ইসরায়েল যত ফিলিস্তিনি মেরেছে তার তুলনায় অক্টোবর 7 অনেক কম। এটা ঠিক। 2008 থেকে অক্টোবর 7, 2023 পর্যন্ত প্রায় 6,400 ফিলিস্তিনি মারা গেছে আর ইসরায়েলি মারা গেছে প্রায় 300 জন। সংখ্যায় ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতি অনেক বেশি, কিন্তু পুরো ছবিটা এখানেই শেষ না। হামাস আর অন্যান্য গ্রুপ বছরের পর বছর ইসরায়েলের ওপর রকেট হামলা চালিয়েছে, আত্মঘাতী বোমা মেরেছে। ইসরায়েল তার জবাব দিয়েছে বড় অপারেশন দিয়ে। এটা একটা চক্র। কে আগে শুরু করেছে এটা নিয়ে 100 বছরের বিতর্ক। 1994 জাতিসংঘ দুটো দেশ বানানোর প্রস্তাব দিয়েছিল। ইহুদিরা মেনে নিয়েছিল, আরবরা মানেনি। তারপর 1948 আরব দেশগুলো ইসরায়েলের ওপর আক্রমণ করে। তারপর 1968, 1993 আরও যুদ্ধ। হামাস 1928 থেকে স্পষ্ট বলে ইসরায়েল নামে কোনো দেশ থাকতে পারবে না। ইসরায়েলের উদ্দেশ্য কি? এখানে দুটো আলাদা জিনিস আছে। অনেক ইসরায়েলি শুধু নিরাপত্তা চায় আর কোনো অক্টোবর 7 যেন না হয়। কিন্তু নেতানিয়াহুর সরকারে যারা আছে, বিশেষ করে ডানপন্থী অংশ, তারা গ্রেটার ইসরায়েলের ধারণায় বিশ্বাস করে, মানে ওয়েস্ট ব্যাংক আর গাজা মিলিয়ে পুরো জায়গাটা ইহুদিদের। এটা তাদের আদর্শিক লক্ষ্য। তো এক কথায় হামাস চায় ইসরায়েলকে মুছে ফেলতে। ইসরায়েলের আচ্ছা, একটা এখন যদি অংশ তোমাকে চায় জিজ্ঞেস করি ফিলিস্তিন- ইসরায়েল কি চায়, ইসরায়েল তো প্যালেস্টাইন নামক একটা জায়গা আছে যেখানে একদল নিরীহ মানুষ বসবাস করে, এটাই স্বীকার করে না। তাহলে হামাসের চাওয়াটা কি খুব অযৌক্তিক? মানে কাউন্টার পার্ট হিসেবে তো হামাস এটাই চাবে। না, একদম এক না। হামাসের চাওয়া স্পষ্ট। ইসরায়েল বলে কোনো দেশ থাকবে না। তাদের 1958 চার্টারে লেখা আছে ইসলাম ইসরায়েলকে মুছে ফেলবে। 2017 সালের নতুন ডকুমেন্টেও তারা ফ্রম দ্য রিভার টু দ্য সি বলে পুরো ইসরায়েলের জায়গা দাবি করে। ইসরায়েলের অনেক মানুষ শুধু নিরাপত্তা চায়, যাতে আর অক্টোবর 7-এর মতো হামলা না হয়। কিন্তু নেতানিয়াহু সরকার স্পষ্টভাবে বলেছে প্যালেস্টাইন রাষ্ট্র হবে না। নেতানিয়াহু নিজে বারবার বলেছেন যে তিনি বহু বছর ধরে প্যালেস্টাইন রাষ্ট্র হতে দেননি। তাই হ্যাঁ, দুই পক্ষই একে অপরের অস্তিত্ব মানতে চায় না। হামাস চায় ইসরায়েল শেষ করে দিতে, আর বর্তমান তাহলে তুমি ইসরায়েলি যে সরকার বক্তব্যটা চায় দিয়েছো এটা কি আমি ওয়ান সাইডেড বলবো? মানে তুমি যেটা বলেছো হামাসের বক্তব্য সেটা রাইট, যেহেতু এটা ডকুমেন্টেড, কিন্তু তুমি একই সাথে ইসরায়েলের যে রোলটা সেটাকে তুমি বাইপাস করে গিয়েছো। সেটা কি বলা যেতে পারে তোমার বিরুদ্ধে এই অভিযোগটা আনা যাবে? না, পুরোপুরি একপেশে না, তবে তোমার অভিযোগটা আংশিক সঠিক। আমি হামাসের অবস্থানটা জোর দিয়ে বলেছি কারণ সেটা তাদের নিজস্ব লিখিত ডকুমেন্ট 1988 চার্টার এবং নেতাদের বারবার বলা কথায় স্পষ্ট। তারা ইসরায়েল রাষ্ট্রটাকে মানে না এবং চায় না। এটা তাদের অফিসিয়াল পজিশন। কিন্তু তুমি ঠিকই বলেছ, বর্তমান ইসরায়েলি সরকারের নেতানিয়াহুর অবস্থানও একই রকম স্পষ্ট। তারা বারবার বলেছে প্যালেস্টাইন রাষ্ট্র হবে না। নেতানিয়াহু নিজে বলেছেন যে তিনি বহু বছর ধরে প্যালেস্টাইন রাষ্ট্র হতে দেননি। তার কোয়ালিশনের অনেকেই ওয়েস্ট ব্যাংক দখল করে গ্রেটার ইসরায়েল বানাতে চায়। সুতরাং দুই পক্ষের মূল সমস্যাটা একই, একে অপরের অস্তিত্ব মানতে অনিচ্ছুক। আমি আগের কথায় এই অংশটা পুরোপুরি জোর দিয়ে বলিনি, সেটা আমার কথার একটা দুর্বলতা। তুমি কি এই পয়েন্টটা আরেকটু বিস্তারিত শুনতে চাও, না। নাকি অন্য কোনো দিক নিয়ে না, কথা আমি এটা বিস্তারিত শুনতে চাই না। যেহেতু ইউ অ্যাকসেপ্টেড ইওর উইকনেস, দ্যাটস এনাফ ফর মি। বাট আমরা এখন আবার বাংলাদেশ প্রসঙ্গে ফিরে আসি। একটা হচ্ছে একটা ইসলামিক দল হিসাবে বা একটা গণতান্ত্রিক দল হিসেবে, অথবা এনি আদার অর্গানাইজেশনস অর গ্রুপ অর anything like that in a society that can in public ঠিক আছে। raise their protest and they support Palestinian peoples, এটা কোনো দোষের না। যদি ইসরায়েলি তোমার যে অ্যাম্বাসিডার সে যদি এই অংশটাকে মিন করে বলে থাকে, সেখানে আসলে কথা বলার কিছু নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার অন্য জায়গায়, যে এক ধরনের ইসলামাইজেশন অথবা আফটার 2024 uprising in Bangladesh, there were many sign of ideology or activities that indicate something fishy and something, এরকম কিছু অংশ আছে এবং ইয়ংদের মধ্যে আছে। দে আর নট জামাত ইসলামী। জামাত ইসলামী তো একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, তারা প্রকাশ এটা বলবে না, বাট দেয়ার আর সেপারেট গ্রুপস অর পিপল অ্যামং ইয়ংস হু অ্যাকচুয়ালি সিমস টু মি দ্যাট ইমবেডেড ইন দেম। এটা যদি সত্যি হয় এবং এটার সাথে যদি একটা কোনো
কানেকশন তারা তৈরি করে থাকে, দ্যাটস অ্যানাদার থিং। আমি ফার্স্ট অংশটাকে কোনো কিছু বলেই মনে করি না, যেটাকে আমি কোনো মানে আমলে নিতে চাই না। কিন্তু সেকেন্ড অংশটা কি আসলে বাংলাদেশের মধ্যে আছে? নট দ্য মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিস, I am not talking about Jamaat Islami, but other than any new organization or old organization, small organization based on Islamic ideology. What's your opinion? তোমার কথাটা আমি বুঝেছি। প্রথম অংশটা নিয়ে কোনো সমস্যা নেই। প্যালেস্টাইনের সাধারণ মানুষের পক্ষে পাবলিকভাবে প্রতিবাদ করা বা সমর্থন জানানো কোনো দোষের না। ইসরায়েলি অ্যাম্বাসাডর যেটা বলেছেন সেটা মূলত হামাসের ইন্সপায়ার্ড গ্রুপ নিয়ে, শুধু সাধারণ সাপোর্ট নিয়ে না। দেখো, তোমার পর্যবেক্ষণটা পুরোপুরি ভুল না। বৈষম্য ২০২৪-এর পর বাংলাদেশে কিছু নতুন ইসলামিক গ্রুপের কার্যকলাপ আর আদর্শগত অবস্থান নিয়ে অনেকেরই সন্দেহ তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী ছাড়াও কয়েকটা ছোট ছোট গ্রুপ আছে যারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র চায় এবং তারা আগের তুলনায় অনেক বেশি সোচ্চার। তবে এদের বেশিরভাগই এখনো সংগঠিত কোনো দল নয়, তুমি সেটা বলতে চাচ্ছ? দল না হলেও এদের মধ্যে একটা পরিষ্কার টেন্ডেন্সি আছে। তারা অনেকেই চায় বাংলাদেশ একটা শরিয়াহ ভিত্তিক ইসলামী রাষ্ট্র হোক। সেকুলার ব্যবস্থা তারা মানে না। আর এই টেন্ডেন্সি কিছু ইউটিউবার, মাদ্রাসা ভিত্তিক যুবকদের মধ্যে বেশি দেখা যায়। এখনো পর্যন্ত প্রমাদ করতে পারিম যে হলো পরেই রাষ্ট্র কনসেপ্ট মারিয়ে থাকতেন নাকি আলাদা আলাদা, কিন্তু আদর্শিকভাবে তারা একই দিকে যাচ্ছে সেটা দেখা যায়। আর এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়। সরাসরি হামাসের সাথে লিঙ্ক আছে কিনা সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এই মানসিকতা যদি বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে।